বাট হাবিবুর রহমান হাবিব যেভাবে সাহসিকতার সাথে কথাগুলো বললেন, আমরা এই ধরনের সাহসটা যদি আসলে দেখতে পেতাম যে বিএনপির সব ধরনের মানে নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের মাঝে, তাহলে কিন্তু আমরা আরো ইন্সপায়ার্ড হতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তাদের মাঝেই কেউ রয়েছেন আবার যারা মৃদু ভাষায় কথা বলেন বা কথার ক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা যে ধরনের সাহসিকতা চাই, ওই ধরনের সাহসিকতা অনেক সময় পাই না। যেমন আমি আসলে নাম উল্লেখ করতে আমার মন চায় না। কিন্তু তারপরেও কয়েক সময় মানে নাম এসে যায়। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী তার কথা আমি বলতে পারি যে যখন খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হলো, তখন চট্টগ্রামের যারা নেতাকর্মীরা ছিল তারা আমির খসরু মাহমুদকে গিয়ে বলেছিল যে, "আপনি একটা মিছিল আহ্বান করেন বা আগামীকাল একটা হরতাল দেন।" তিনি বললেন যে, "না, কোন হরতাল দেয়া হবে না।" ঘরে চলে যেতে বললেন সবাইকে। আবার এই যে এখন বর্তমানে যখন এই যে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন একটা মোমেন্টাম পেয়েছে, তখন তিনি বলছেন যে, "এটা তো আসলে এটার সাথে আমরা একমত নই। আমাদের কিছু নেতা এটা করছে। কিন্তু আমরা দলীয়গতভাবে এটার সাথে আমরা নেই।" তো এভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের এসব কথাবার্তা এটা কিন্তু একটা রং মেসেজ তৃণমূলে দিয়ে দিচ্ছে। অথচ তারা কিন্তু ইন্সপায়ার্ড হতে পারত ভারতের এই যে বিখ্যাত লেখক ও সাবেক আমলা অভয় শুক্লা তার কাছ থেকে। যিনি তার প্রকাশিত বইতে সম্প্রতি বিজেপি সরকার এবং তার নিজ দেশের মানুষকেই তিনি শুয়োরের সাথে তুলনা করেছেন। এবং একদম স্পষ্ট ভাষায় তিনি সমালোচনা করেছেন। তো এই যে সমালোচনা করার ক্ষেত্রে যেটা হাবিবুর রহমান হাবিব তিনি যেভাবে বলিষ্ঠভাবে করতে পারেন, বিএনপির বাদবাকি নেতারা তারা কেন হাবিবুর রহমান হাবিব বা এই অভয় শুক্লা তাদের কাছ থেকে ইন্সপায়ার্ড কেন হয় না? এই বিষয়টা নিয়ে একটু আমি জানতে চাই আপনার কাছে জনাব আবেদীন। ধন্যবাদ। হাবিব ভাইয়ের কথা শুনলাম এবং আপনি এই যে অভয় শুক্লার কথা বললেন, তার সম্প্রতি একটা বই বেরিয়েছে। আমি বিএনপি নেতাদের কথা বলার আগে অভয় শুক্লার কথাটা একটু বলে নিই, যেহেতু আপনি জিনিসটা প্রসঙ্গটা আনলেন। অভয় শুক্লা মানে আমাদের আমলাদের সাথে ভারতের আমলা এবং লেখকদের একটু ডিফারেন্স, মানে অন্তত সামান্য পার্সেন্টেজ হলেও সেটা আমি বলবো তাদের এখনো আছে। অভয় শুক্লা হি ওয়াজ এ সেক্রেটারি, আইএএস অফিসার, এবং উনি রিটায়ার করে উনি আমাদের কোনো ক্যাবিনেট সেক্রেটারি বা সেক্রেটারি কোনো ব্লগ করে না, কোনো লাইভ প্রোগ্রাম করে না, শুধু ওই যে চুরির টাকা ঘুষের টাকা এগুলা ঠিক রাখার জন্য সরকারের পিছে ঘুরে বা তাদের দালালি করে। অভয় শুক্লা যে বইটা লিখেছেন সম্প্রতি, উনি বেশ কয়েকটা বই লিখেছেন, তার মধ্যে সম্প্রতি যেটা মার্চ মাসে বেরিয়েছে ডিসঅ্যাপিয়ারিং ডেমোক্রেসি, এবং তারপরে লিখেছেন ডিসমেন্টলিং অফ এ নেশন। এই উনি তিন জায়গায় খুব, দুইটাতে সরকারের, মোদির এবং সরকারের, এবং পরে পুরা ভারতীয় জনগণের কথা, মানে মেজরিটেরিয়ান মানে হিন্দু মানুষদেরকে বলছে। কি বলছে? প্রথম উনি বলছে যে গণতন্ত্র ভারতে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, যেটা উনি হেডলাইন করছে। কেন ডিসঅ্যাপিয়ার হচ্ছে? গণতন্ত্রের 4টা পিলার। একটা পিলার হচ্ছে পার্লামেন্ট, ওটা ভারতে এক ব্যক্তির কাছে চলে গেছে, বাংলাদেশের মতো। তো আমরা বাংলাদেশেরটা পরে আসতেছি। নাম্বার 2, জুডিশিয়ারি। ভারতের জুডিশিয়ারি উনি বলতে চাচ্ছেন এখন 30% আছে, বাকিটা নাই, চলে যাচ্ছে। হিন্দুত্ব বা যে মানে উগ্রবাদী যে আপনার মনুস্ক্রিপ্টের মাধ্যমে ভারতের বর্তমান সংবিধান বাদ দিয়ে মনুস্ক্রিপ্ট যে মানে ওই আগের যে হিন্দু রাষ্ট্র করার যে মনুস্ক্রিপ্ট সেটার দিকে চলে যাচ্ছে। নাম্বার 3 হচ্ছে ওদের ডিফেন্স, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, এটা 100% চলে গেছে, ইনক্লুডিং আর্মি, উনি বলতে চাচ্ছে মিস্টার অভয় শুক্লা। তারপরে নাম্বার 4 হচ্ছে সিভিল সোসাইটি, আপনার গণমাধ্যম, সবকিছু, মানে উনি বলতে চাচ্ছেন প্রায় 80% গন। তো উনি এরপরে আসছে উনি মোদি অ্যাজ এ পার্সন। মোদি, উনি বলতেছেন মোদি মনে করতেছে সে হচ্ছে ভগবানের প্রেরিত একজন মেসেঞ্জার, মানে হিন্দু ধর্মের মতে, এবং সে যা করে সেখানে কোনো ভুল নাই, মানে সে ভুল করতে পারে না। এবং সে, উনি ইংরেজিতে বলছে অ্যামোরাল, মানে সে ভালো মন্দ এটা কোনো ধার ধারে না, সে যেটা বলবে এটাই সত্য, এইভাবেই সে ভারতকে চালাবে। আচ্ছা, এটা হচ্ছে মোদির সমালোচনা। এবং আপনি যে কথাটা বললেন মারাত্মক ভাবে, উনি বলছেন যে নীরদ চৌধুরী, আমরা জানেন দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, যিনি ওখানে রবীন্দ্রনাথের সমালোচনা করেছিলেন, যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছিলেন, যে বইতে ওই প্রফেসর নীরদের কথা উল্লেখ করে উনি বলছেন যে 50 বছর আগেই নীরদ চৌধুরী তার বইতে উল্লেখ করছেন। তো আমি সেটা একটু আরো আগায় নিলাম, সেটা হচ্ছে কি, the Modi government is animalizing the whole society of India, মানে বিষ্টের পর্যায়ে নিয়ে গেছে, জন্তুর পর্যায়ে নিয়ে। উনি আবার সেখানে ক্লাসিফাই করছেন
যে ইট ইজ নট লাইক দ্য লায়ন অর ওলফ, ইট ইজ গোয়িং টু বি প্রোসাইন। প্রোসাইন হচ্ছে আপনার পিক্সের একটা অন্য নাম। তখন এটার ব্যাখ্যা দিতে যখন তাকে একজন প্রশ্ন করলো, সে বলতে চাচ্ছে অবভিয়াসলি যেখানে ফ্রিজের ভিতর গরুর মাংস পেলে একজন মুসলিমকে হত্যা করা হয়, সেটা তো মানে কোনো ভালো জন্তু না, খারাপ শুয়ার। শুয়ার এটা করে, পিগ এটা করে। এবং এটা বলতেছে যে একজন মাইনরিটি যখন অ্যাটাক হবে, তাকে বাঁচানোর জন্য মেজরিটি মানুষ, আমাদের দেশে যদি কোনো একজন হিন্দু অ্যাটাক হয়, অবশ্যই আমাদের মুসলমানকে চাপাই করতে হবে তারে বাঁচানোর জন্য। এটাই হচ্ছে এক ধর্মের প্রতি আরেক ধর্মের সহানুভূতি, সহিষ্ণুতা। তো উনি বলতে চাচ্ছেন, উনি নাম উল্লেখ করছেন, আমি সেখানে আসছি, উনি বলতে চাচ্ছেন যে গত 10 বছরে যে পরিমাণ মুসলিম মাইনরিটিদেরকে এরকম ব্রুটালাইজ করে, এরকম মার্জিনালাইজ করতেছে, একটা 20%, গত নির্বাচনে তার একজনও মুসলিম ক্যান্ডিডেট ছিল না। এইবার কেরালাতে একজন মুসলিম ক্যান্ডিডেট 543 জনের মধ্যে, মনে রাখবেন, মোর দেন 20% ইজ মুসলিম ইন ইন্ডিয়া। অনলি ওয়ান প্রার্থী সে এবার দিছে, তার নাম আব্দুল সালাম। এবং মোদি ডিক্লেয়ার করছে তার কোন, সে যখন কেরালাতে নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছে, মানে আব্দুল সালামও তার সাথে থাকতে পারবে না। কেন? বিকজ হি ওয়ান্টস টু বি এ এম্পায়ার অফ হিন্দুস। এবং সে বলতে চাচ্ছে সে বিশ্বগুরু হতে চায়, হিন্দু সম্রাট হতে চায়। তো বিশ্বগুরু এবং হিন্দু সম্রাট হওয়ার মধ্যে একটা কনফ্লিক্ট আছে। এখন সে তো বিশ্বগুরু হইতে পারবে না, হিন্দু সম্রাট হইতে পারবে না, উনি সেখানে বলছেন। পরে উনি নাম ধরে ধরে উনি সমালোচনা করছেন। উনি আদানি এবং ওই যে রিলায়েন্সের কি নাম, এই এদেরকে তো মানে হিন্দুত্ববাদীদের মূল ফাইন্যান্সার হিসেবে বলছে, কিন্তু যারা নিজেদেরকে ভারতের সিভিল সোসাইটি এবং নিজেদেরকে মানে একটু ডিফারেন্ট মনে করে, যেমন রতন টাটার উনি সমালোচনা করছেন, উনি শাহরুখ খানের সমালোচনা করছেন, উনি অমিতাভ বচ্চনের সমালোচনা করছেন, উনি আরো নায়ক নায়িকা বড় বড় সেলিব্রিটি, ওই যে রিলায়েন্সের যে আম্বানির কথা আপনি বলছিলেন, আম্বানিকে এবং আদানিকে তো উনি মানে হিন্দুত্ববার সবচেয়ে বড় ফাইন্যান্সার, উনি তাদের বলে যে তারা তো, ওরা তো গণ। কিন্তু যারা এই সোসাইটির সবচেয়ে বড় বড় সেলিব্রিটি, উনি এই যে শাহরুখ খানের ছেলে অ্যারেস্ট নিয়ে মানুষ চার পক্ষে কেন নামে নাই, কারণ এই সোসাইটির প্রতি তার কোনো দায় দায়িত্ব নাই। তার যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, উনি বলছে যে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, যেটা দিল্লির অন্যতম সেরা ইউনিভার্সিটি, সেটাতে যখন হিন্দুত্ববাদীরা যখন এই যে এনআরএ এবং সিএ নামে যে মুসলিম নিধনের জন্য যে আইন করছে, এটার বিরোধিতা করে যখন ছাত্ররা মিছিল করতেছে এবং সেখানে যে ব্রুটালাইজ করলো আপনার মোদি গভর্নমেন্ট, তখন শাহরুখ খান কেন কথা বলে নাই, এইটা নিয়ে তীব্র সমালোচনা করছেন। অমিতাভ বচ্চনকে উনি চিনে ফেলছেন। অমিতাভ বচ্চন বলছে তুমি কোন মানে তুমি যে এত বড় সেলিব্রিটি হইলা, তুমি যে রাম মানে বাবরি মসজিদ ভেঙে যে ওখানে মন্দির বানানো হলো, একটা কাল্পনিক একটা রাম জন্মভূমি, সেখানে তুমি উপস্থিত কেন থাকলা? মানে আই এম টেলিং রিয়েলি, আই মাস্ট রেসপেক্ট সাম অফ ইন্ডিয়ানস লাইক অভয় শুক্লা। মানে তার বইটা ইজ এ বমশেল। মানে উনি বলতে চাচ্ছে যদি এই 2024 সালে হয়তো আবারই জিতবে, ইন্ডিয়া ইজ গোয়িং টু বি এ কান্ট্রি অফ পিগস। দেখেন, এখন আসেন বাংলাদেশের কথা। এই যে আপনি বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি ডক্টর মঈন খানেরও একটা উক্তি দেখলাম একটা পত্রিকায়। তো আমার কথা হচ্ছে, উনি বলছেন যে আমরা ইন্ডিয়ার শত্রু না, ইন্ডিয়া বিএনপির শত্রু। ফাইন। তারপর আপনি কি বললেন? তারপর আপনি বললেন যে বিএনপির শত্রু ইন্ডিয়া না। ইয়েস, বিএনপি শত্রু ইন্ডিয়া অবশ্যই না, আমরা সেটা বলিও না। রাষ্ট্রপতি জিয়াও কোনোদিন সেটা করেন নাই, বলেন নাই, বেগম খালেদা জিয়াও বলেন নাই। কিন্তু যখন ইন্ডিয়া আপনাকে শত্রু ডিক্লেয়ার করছে বিএনপিকে, যেটা ডক্টর মঈন খান সাহেব পত্রিকায় বললেন, দেন হোয়াট ইজ ইউর ডিউটি? আপনার কাজ কি? আপনাকে যখন একজন শত্রু ডিক্লেয়ার করছে, আপনি বললেন, তাহলে আপনি কি নাকে তেল দিয়ে ঘুমাবেন? আপনাকে যখন কেউ বজ্রাঘাত করতে আসবে লাঠি নিয়ে, আপনি কি দাঁড়া দাঁড়ায় মার খাবেন? আপনি অন্তত নিজেকে ডিফেন্ড করবেন না? ডক্টর মঈন খান সাহেব, আপনি অত্যন্ত মেধাবী লোক, আমরা জানি। আপনি ডাইহার্ড একজন বিএনপির মোস্ট সিনিয়র মোস্ট লিডার, আমরা জানি। কিন্তু হোয়াট ইজ ইউর প্রোগ্রাম? হাউ টু সেভ ইউর সেলফ, হাউ টু সেভ ইউর কান্ট্রি, হাউ টু সেভ ইউর পার্টি? আপনার নেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জেলে দেয় নাই,
ডক্টর মঈন খান, মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী, ইট ইজ ইন্ডিয়া। হাসিনাকে আপনারা ঠেকাইতে পারবেন, হাবিবুর রহমান হাবিবের মতো অথবা সোহেলের মতো, এনির মতো তরুণ তুর্কিরা হাসিনাকে দৌড়াইতে পারবে, হাসিনারে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবে, বাট ইউ ক্যানট টপল ইন্ডিয়া। ইন্ডিয়াকে দমানোর জন্য, ইন্ডিয়াকে কৌশল করার জন্য আমরা তো বলি না আপনারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করেন। আপনারা 2008 সালে লাঠি খাইলেন, 14 সালে খেলেন, 18 সালে খেলেন, 24 সালে খেলেন, আপনাদের হুশ কখন হবে? আপনি নিজেই বললেন ভারত বিএনপিকে শত্রু ঘোষণা করছে, বাংলাদেশকে শত্রু ঘোষণা করছে, বাংলাদেশের 18 কোটি মানুষকে শত্রু ঘোষণা করছে, এক্সেপ্ট শেখ মুজিবের মাইয়া শেখ হাসিনা এবং তার গুন্ডা পান্ডা এই এস আলম, এই দরবেশ, এইগুলা ছাড়া। তো আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, তারেক রহমান সাহেবকে বলি, এই যে হুমায়ুন কবির, তার কথা কতবার বলছে, আজকে আবার বলতে হচ্ছে, ভুয়া সার্টিফিকেট ধারী, কেমব্রিজের ভুয়া সার্টিফিকেট ধারী এই হুমায়ুন কবির, যে দি হিন্দু পত্রিকায় আমির খসরু মাহমুদ এবং আব্দুল আওয়াল মিন্টুর সাথে গিয়া যে সাক্ষাৎকার দিছে, রাষ্ট্রপতি জিয়া ভুল করছিল, তার মুখে একটা চপের আঘাত করেন, তারে থাপ্পড় মেরে দল থেকে বের করেন, রাষ্ট্রপতি জিয়ার সমালোচনা করে সে কোন নেতা হয়েছে? হুমায়ুন কবির ভুয়া সার্টিফিকেট দাঁড়ি, তার সার্টিফিকেট যদি ভুয়া হয় তাকে আপনি কেন এখন উপদেষ্টা রাখছেন মিস্টার তারেক রহমান? উই ওয়ান্ট টু আস্ক ইউ, কেন আজকে ভারতের ব্যাপারে আপনাদের কৌশল, বিরোধিতার কথা বাদ দিলাম, আপনি কৌশলপত্র কি? আপনার কি কৌশলপত্র? আপনাকে বিদেশে আজকে আপনি যে বাধ্য হয়েছেন থাকতে, ইট ইজ ইন্ডিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নেত্রী, হাবিবুর রহমান হাবিব যার জন্য 100 বছর জেল খাটতে রাজি, প্রধান বিচারপতির সামনে যিনি বলেছেন যে খালেদা জিয়ার ভুয়া এই মামলার সাজা, সেই বেগম খালেদা জিয়া যে আমাদের নাজমুল সাকিব যেটা বললেন, আমির খসরু মাহমুদ চৌধুরী একদিন হরতাল দিতে পারেন না। বাংলাদেশকে যদি যতদিন নিস্তব্ধ না করতে দিতে পারবেন ততদিন হাসিনা যাবে না। এবং ভারতের কৌশল, আপনাদের বৈদেশিক নীতি কি? ডক্টর মঈন খান আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি অনেক মেধাবী মানুষ আমরা জানি, কিন্তু আমরা কোনো আউটপুট দেখি না। আমরা যুক্তরাষ্ট্রের সাথে আপনাদের কি এনগেজমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কি এনগেজমেন্ট, আপনার সাথে ভারতের সাথে কি এনগেজমেন্ট, চীনের সাথে কি এনগেজমেন্ট, মিডল ইস্টের সাথে আপনার কি এনগেজমেন্ট, জাপানের সাথে আপনার কি এনগেজমেন্ট? শুধু আপনার বাসায় বা ওই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় মাঝে মাঝে ইন্ডিয়ান হাই কমিশনের বাসায় গিয়ে দাওয়াত খেলে, ডিনার খেলে হবে? আপনাদের কি এনগেজমেন্ট? ভারতের রাষ্ট্র হাই কমিশনের সাথে আপনাদের কি কথা হয়েছে? আপনাদেরকে পরনের কাপড় খুলে আপনাদেরকে মারতেছে, আর তার বাসায় গিয়ে আপনারা লাঞ্চ ডিনার করেন। আপনাদের 2018 সালে আমির খসরু মাহমুদ আব্দুল আওয়াল মিন্টুকে পাঠাইছেন, 4টা সিট দিয়ে আপনাকে ধরাই দিছে। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের লজ্জা লাগে না? আপনারা পদত্যাগ করেন না কেন? এখন নেতৃত্ব দেবে হাবিবুর রহমান হাবিব, শামসুর জামান দুদু, এই রুহুল কবির রিজভী, এই এনি সোহেল, এরা নেতৃত্ব দিবে। এদের জন্য ছেড়ে দেন পদ। ইউ আর নো মোর qualified to be the standing committee member of BNP. It is my comment. এবং ভারতীয় পণ্য বয়কট সোশ্যালি আমরা শুরু করছি। আমরা জানি বিএনপির 99% ওর নেতাকর্মীরা সাপোর্ট করে, কিন্তু আপনাদের নির্বোধ, আপনাদের সাহস নাই, আপনারা সব কচ্ছপ, আপনারা সব ইঁদুর বিড়ালে পরিণত হয়েছেন রাষ্ট্রপতি জিয়ার দলে। সেই জন্য আপনারা প্রকাশ্যে কোনো কথা বলতে পারেন না। রাষ্ট্রপতি জিয়া কি করছিলেন? উনি সর্বশ্রেষ্ঠ পানি চুক্তি, গ্যারান্টি ক্লজ কেন কিভাবে করতে পারছিলেন? 1979 সালে কিভাবে করছিলেন? বিকজ রাষ্ট্রপতি জিয়ার সেই কৌশল ছিল, উনি জাতিসংঘে, ওআইসিতে, জোট নিরপেক্ষ আন্দোলনের সমস্ত সম্মেলনে ভারতকে উলঙ্গ করে ছাড়ছে যে ভারত ইজ দিস। এবং পরবর্তীতে সেই সময়ের অটল মোরারজি দেশাই সরকার, যখন অটল বিহারী বাজপেয়ী তার পররাষ্ট্রমন্ত্রী ছিল, সেই এবং সুরজিৎ সিং বার্নালা এবং আজকে তারেক রহমান সাহেবের শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সাহেব, তখন আপনার ওয়াটার রিসোর্স মিনিস্টার ছিলেন, সে এবং রাষ্ট্রপতি জিয়ার সে বিখ্যাত উপদেষ্টা আপনার বিএম আব্বাস এটি, তারা সেই সর্বশ্রেষ্ঠ চুক্তি করতে পারছিলেন। হাসিনা পদলেহন করে সেই চুক্তি করতে পারে নাই। দ্যাট ওয়াজ লেট প্রেসিডেন্ট জিয়া
the father of Mr. Tareq Rahman, your father. এই রাষ্ট্রপতি জিয়ার পথ আপনাকে অবলম্বন করতে হবে, নরমে গরমে চলতে হবে। ভারতকে যেমন আমি ফেলে দিতে পারবো না, ভারতকে আমাকে ফেলে দিতে পারবে? ওরা বলে কি যে ভারতের সিকিউরিটি, আমার সিকিউরিটি কোথায়? কুকি চীনকে কে পাঠাইছে? কাদের সিদ্দিকী আমার দেশের বিরুদ্ধে 10 বছর সশস্ত্র সংগ্রাম করছে। কাদের সিদ্দিকীর বিচার কেন বিএনপি করে নাই? কাদের সিদ্দিকী শুড বি হ্যাংড। এই কাদের সিদ্দিকী নিয়ে 18 সালে আপনারা নির্বাচন করছেন, সেই কাদের সিদ্দিকী এখন কোথায়? বেঈমান দালাল। আপনার কর্নেল ফারুককে কেন ফাঁসি দেওয়া হয়েছিল? কারণ সে 15 আগস্টে মনে করেন যেটাই হোক বিচার হয়ে তার ফাঁসি দেওয়া হয়েছে। সে তো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাকে ফাঁসি দিলে কাদের সিদ্দিকী দেওয়া হবে না কেন? রাষ্ট্রের বিরুদ্ধে ইন্দিরা গান্ধীর সরাসরি মদদে আমাদের দেশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম যে করছে, যুদ্ধ করছে, আমাদের অনেক সৈন্য মেরে ফেলছে, সাধারণ মানুষকে মারছে টাঙ্গাইল এবং ময়মনসিংহের সীমান্তে, তার বিচার কেন হবে না? কেন হবে না? অবশ্যই তার বিচার হইতে হবে। এগুলা না করে বিএনপি আজকে এই গর্তে পড়ছে। এরশাদ, এই যে কুলাঙ্গার হাবিবুর রহমান হাবিব বাইদা, সেই 1980-90 দশকের যে আন্দোলনে থাকে, হি ওয়াজ দ্য মেইন কালপ্রিট বিহাইন্ড দ্য কিলিং অফ লেট প্রেসিডেন্ট জিয়া। তার বিচার বিএনপি কেন করলো না? আজকে সে স্বাভাবিক মৃত্যু, এরশাদের স্বাভাবিক মৃত্যু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় বলে আমি মনে করি। এবং আমি দুঃখিত মিস্টার সাকিব, আমি একটু সময় বেশি নিয়ে নিলাম। আজকে ভারতের ব্যাপারে বিএনপির কৌশল অনতি বিলম্বে যেটা প্রকাশ করা সেটা প্রকাশ করতে হবে। এবং ধন্যবাদ আবেদিন, এই বিষয়টা দিয়ে আপনার কাছ থেকে আমি শেষ করবো, কিন্তু তার আগে